হঠাৎ আমাকে শুষড়ে দিল কোন শালায়? যতটুকু জেনেছি তাতে মনে হচ্ছে চৌধুরী নিবাসে দুটো সিসি ক্যামেরা লাগিয়েছিলেন, সেটার কথা জেনে গেছে। বড় কথা হলো ক্যামেরা সবার প্রথমে নজরে পড়েছিল ওই বাড়ির ছোট গিন্নির। অবাক করার ব্যাপার, উনি একথা কাউকে না জানিয়ে দুই মেয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। তারা যাচ্ছে সেনা হাউজে। ও আই সি, এবার দেখে ফিরতেই হবে। এই নাটকীয় পোলাপান নিয়ে আর পারা গেল না। এরা দু ভাই আমার পেছনে শ্বশুরি না দিলে শান্তি পায় না বোধহয়। চৌধুরীদের ছোট কন্যাকে যে মধু দিয়ে কত শখ করে খেতে চাইলাম, আবার বোধহয় আমার মুখের খাবার কেড়ে নিল জাউরা পোলাপান। এবার ফুলটাকে সেনা হাউস থেকে তোলা রিস্কি হয়ে যাবে। কেন স্যার? কারণ সেনা হাউসের প্রতিটা গেটে বন্দুক হাতে তোমার বাপরা দাঁড়িয়ে থাকে। তোমার বাপদেরকে টপকে মেয়ে তোলা কি এত সহজ ভাবছো? সরি স্যার। যাই হোক, জেট রেডি করো, লাঞ্চ সেরে বের হব। জি স্যার। কথা বলে বুড়া দ্রুত পায়ে প্রস্থান করলো। ইয়াসির জুসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতে গিয়েও হঠাৎ থেমে গেল। হাতের কাছে ওর আরেকটা শুকনো তোয়ালের নিচে থাকা পিস্তলটা নিয়ে শুট করলো বডি ম্যাসেজ করা এক তরুণীর দিকে। নিখুঁত নিশানায় তরুণীর কপাল ফুটো হয়ে বুলেট গিয়ে লাগলো পাশের দেয়ালে। টুং করে শব্দ করে সেটা ছিটকে পড়লো আশেপাশে। মেয়েটার সাথে সাথে মেঝেতে ধপ করে পড়ল। আর তখনই তার ছিটকে পড়লো একটা ক্যামেরা, যেটা দিয়ে এতক্ষণ ইয়াসিরের গতিবিধি রেকর্ড হচ্ছিল এবং সেটা বাংলাদেশের কেউ নিখুঁতভাবে দেখছিল এবং নোট করছিল। কিন্তু ধরা পড়ে সাইলেন্সার লাগানো পিস্তলের মাত্র একটা বুলেট মেয়েটির প্রাণ কেড়ে নিল। মেয়েটির খোলা চোখে অদূরে দাঁড়ানো ইয়াসিরের দিকে তাকিয়ে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এদিকে মেয়েটিকে ধরা পড়তে দেখে শুদ্ধ বাংলাদেশে বসে শান্ত চোখে তাকিয়ে শুধু দেখে গেল। পরের দিন সকাল 8:30। শীতল থম মেরে বসে আছে তার রুমের সঙ্গে লাগানো ব্যালকনিতে। চোখ জোড়া অশ্রুতে টইটিম্বর, নীরব কান্নায় কালজোড়া ভিজে আছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে না মুছতে পরক্ষণে গলা ভিজে একাকার। হেঁচকি উঠছে ক্ষণে ক্ষণে। গতকাল রাতে গাড়িতে খাওয়ার পর কি মরণ ঘুম দিয়েছিল, একবারও সজাগ হয়নি। সারা রাত বেহুশের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। সকালে সেনা হাউসে প্রবেশের পর নাকি শুদ্ধ পুনরায় ফিরে গেছে। মানুষটা সারা রাত কষ্ট করে এলো, অথচ একবার হাসি মুখে বিদায় জানাতেও পারল না। আবার কবে দেখা পাবে ঠিক নেই। তারা কবে ফিরবে তাও জানে না। এতদিন সে কিভাবে থাকবে মানুষটাকে না দেখে? ফোনে দেখে কি মন ভরে? না ছুঁয়েতে পারবে? এভাবে কি থাকা যায়? এমন তো না যে চুপি চুপি দেখা করতে আসতে পারবে। এসব ভেবে তার কান্না দ্বিগুণ বাড়ল। স্বর্ণ ফ্রেশ হয়ে কান্নারত বোনের কাছে এসে বলল, ফ্রেশ হয়ে খাবি চল। শীতল বোনের কথা শুনে অশ্রু টলমল চোখে তাকিয়ে বলল, শুদ্ধ ভাই কি যাওয়ার সময় আমায় ডেকেছিল? না, আমি ডাকতে বারণ করেছিলাম। কেন বারণ করেছিলি? এখন কষ্ট হচ্ছে না আমার? তোকে বলেছিলাম এত পণ্ডিতি করতে। না জানি কত কষ্ট পেয়ে ফিরে গেছে মানুষটা। বুঝদার মানুষ কষ্ট পাবে কেন? শুধু 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 কথাটা শীতলের পছন্দ হলো না। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, বাবা মায়ের ভালো মেয়ের অভিনয় তো ভালোই করলি আপু। মেয়ে হিসেবে তুই সর্বে সেরা হলেও প্রেমিকা হিসেবে খুব জঘন্য, তাকে জানিস? জানি। তোর কষ্ট হচ্ছে না শায়ন ভাইয়ের জন্য? না, তুই আসলেই পাষাণ। তুই জানিস ভাইয়া তোকে ছাড়া থাকতে পারে না, তবুও এত কষ্ট কেন দিলি তুই ভাইয়াকে? ভাইয়া কত বড় মুখ করে বলে তুই ভাইয়ার হাত কখনো ছাড়বি না, অথচ তুই কি না সবার আগে ভাইয়ার হাতটা ছেড়ে দিলি। বাবা মায়ের ভালো মেয়ে হওয়ার লোকটা সামলাতে পারলি না। স্বর্ণ বোনের কথা শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎ বলল, ধর এখন খবর পেলি তোর শুদ্ধকে কেউ গুলি করেছে কিংবা রাস্তায় পিষিয়ে দিয়েছে, কেমন লাগবে তোর? আপু, শীতল এত জোরে চিৎকার করে আপু বলেছে যেন তার গলার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম। সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে স্বর্ণের দিকে। সামান্য কথাতে বোনকে এভাবে রেগে যেতে দেখে স্বর্ণ শুধু হাসলো। তারপর চলে যাওয়ার জন্য পা বাড়াতে শীতল বজ্র কঠিন স্বরে বলল, সামনে পরিস্থিতি কেমন হবে জানি না, তবে আমি শীতল ওয়াদা করে বলছি, শুদ্ধ ভাই যদি কখনো আমার দিকে হাত বাড়িয়ে ডাকে আমি তাকে ফিরিয়ে দেব না। আমার কাছে এইদিকে একদিকে তোরা, আরেক দিকে আমার শুদ্ধ ভাই। আমি তোর মতো করে আমার প্রিয় পুরুষের বুকে ছুরি চালিয়ে ভালো মেয়ে হতে পারবো না। বাবা মায়ের ভালো মেয়ে হতে গিয়ে তার ভালোবাসার দিকে আঙুল উঠাতে পারবো না। আর এই মুহূর্তে যা উচ্চারণ করলি ভুলেও আর করিস না আপু, তাহলে আমি ভুলে যাব তুই আমার আপন বড় বোন। যে মানুষটা বর্তমানে আমার মোনাজাতে স্থায়ীভাবে জায়গা দখল করেছে, তার মৃত্যুর কথা কল্পনা করতেও পারি না আমি। মৃত্যুর কথা বললেই কেউ মরে যায় না বোন। না মরুক, তবুও তুই বলবি না। আমার শুদ্ধ ভাই, আমার শায়ন ভাইকে নিয়ে তুই কোনো কথা বলবি না। তোর থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই সেলফিশ, খুব খারাপ, তুই খুব খারাপ।
এই কথা বলে শীতল কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। বোনের যাওয়ার দিকে তাকিয়ে স্বর্ণ কেবল হাসলো। বাবা আর্মিতে কর্মরত হলেও কখনো সেনানিবাসে আসেনি তারা। ফোনে যতটুকু দেখেছে সেইটুকুই। তবে আজ সচক্ষে ভেতরের পরিবেশ দেখে মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছে। চারিপাশটা ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে নারিকেল গাছের সংখ্যা একটু বেশি মনে হচ্ছে। স্বর্ণের এসব জায়গা খুব বেশি পছন্দ। সে একা একা দাঁড়িয়ে কিছুক্ষণ আশেপাশে দেখে আকাশের দিকে তাকালো। তারপর আকাশের বুকে উড়ে যাওয়া একটা পাখির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পৃথিবীতে হাজার মিথ্যা কথার মাঝে একটা মিথ্যা হলো তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আসলে কেউ কারোর জন্য মরে না, মরণ এতটা সহজ না। তুমিও ভাবতে পারো তোমার স্বর্ণকমলকে ছাড়া বাঁচবে না, শ্বাস আটকে মরে যাবে। কিছুদিন যাক, দেখবে তুমি আমাকে ছাড়াই থাকতে পেরেছো, অভ্যস্ত হয়ে গিয়েছো। ভালো থাকে প্রিয়, আমাকে ছাড়াই ভালো থাকতে শেখো। এই কথা বলে স্বর্ণ স্থান ত্যাগ করলো। তারপর শীতলকে এত ডেকেও রুমের দরজা খোলাতে পারল না। আর না মেয়েটা সারাদিনে মুখে কিচ্ছুটি দিল। শাহাদাত চৌধুরী ব্যর্থ হয়ে মলিন মুখে চলে গেলেন। এখানে যদি স্বয়ং শারাফাত চৌধুরী হতেন তাহলে মেয়েটাকে দুবার ডাকতে হতো না। শুধু শারাফাত চৌধুরী যদি দরজায় কড়া নেড়ে বলতেন, মা আমার শীতল আম্মা কই, খাবো তো, এসো মা, ব্যাস তাতেই কাজ হয়ে যেত। আর হবেই বা না কেন, বাবাকে কাছে না পেয়ে শারাফাত চৌধুরী আঙ্গুল ধরেই হাঁটতে শিখেছে, ওনার হাতে খেয়েছে, ওনার বুকে কত রাত ঘুমিয়েছে। মায়া টান জিনিসগুলো অদ্ভুত রকমের। যখন সবাই ব্যর্থ হলো তখনই শাহাদাত চৌধুরীর কাছে কল এলো। বড় ভাইয়ের নাম্বার দেখে শাহাদাত চৌধুরীর বুক কেঁপে উঠল। তবুও কল রিসিভ করতে ভেসে উঠল বড় ভাইয়ের মুখ। তবে উনি ভাইয়ের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না, তাই চোরের মতো মুখ কাচুমাচু করতে লাগলেন। শারাফাত চৌধুরী যেন বুঝলেন ভাইয়ের অবস্থা, তাই বললেন, আমার শীতল আম্মা কই? দূরে গিয়ে বড় আব্বুকে ভুলে গেলে চলবে? এই বুড়ো মানুষটার কথা কেউ ভাবলে না। কাদের নিয়ে বাঁচবো আমি? শাহাদাত চৌধুরী ভেজা স্বরে আর জবাব দিতে পারলেন না। পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়লেন। তাই স্বর্ণ এসে বাবার হাত থেকে ফোনটা নিল, নিজে কথা বলল। তারপর শীতলের রুমের দরজায় কড়া নেড়ে বলল, বোন, বড় আব্বুর কথা বলবে, দরজা খোল। এই কথা বলতে দেরি দরজা খুলে ফোন কেড়ে নিতে দেরি হয়নি। এরপর সে ঠোঁট ভেঙে শব্দ করে কেঁদে তোতা পাখির মতো বলতে থাকলো, বড় বড় আব্বু, বড় আব্বু আমায় নিয়ে যাও। শীতলকে এভাবে কাঁদতে দেখে শারাফাত চৌধুরী ক্যামেরা ঘুরিয়ে নিলেন অন্যদিকে। তারপর দ্রুত চোখ মুছে ক্যামেরা ঠিক করে আদুরে সুরে বলতে লাগলেন। এই কথা বলতে সিতারা ফোন কেড়ে নিলেন। আঁচলে চোখ মুছে জোরে জোরে কাউকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা যান, কাঁদে না মা। খেয়েছো মা? মুখটা শুকনো লাগছে কেন? বড় আব্বু আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। খুব তাড়াতাড়ি আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো মা। তোমাকে ছাড়া আমাদের বাড়ি অচল। কাঁদবে না মা। তুমি কাঁদলে আমরা কি ভালো থাকবো বলো? আমি কালই সুদিকে পাঠাবো, তোরা দু বোনেই চলে আসবি। আর কে বাড়ি ফিরলো না ফিরলো এত দেখার সময় নেই। চলে আয়, আমি নিজে তোদের বিয়ে দেব। দেখি কোন আর্মির বউ বাধা দিতে আসে। দেশে কি আর আইন নাই, নাকি আমরা আইন বুঝি না? বাড়ির মেয়ে দুটোকে নিয়ে গিয়ে লায়েক সাজছে তারা। লায়েক মেয়ে ওদের একারই। আমরা যেন বানের জলে ভেসে গেছি। আমাদের কোল ফাঁকা করবি তো আগে কেন নিয়ে মেয়ে দুটোকে দূরে নিয়ে যাসনি? কেন হিসেব করে বাড়ির সন্তানদেরকে ভালোবাসতে বলিসনি? পেলে পুষে বড় করলাম আমরা, এখন আমাদের বুক ফাঁকা করে দিয়ে তারা ভালো বাবা মা সাজছে। ভালো বাবা মা। সারা রাত গোপনে কাজ সেরে সকালবেলা ফিরেছে আজম আর সায়ান। প্ল্যান সাকসেস হওয়ার আনন্দে একটু একটু নেশাও করেছে তারা। তবে হাঁটাচলা ভালো করে না খেয়াল করলে সেটা বোঝার উপায় নেই। এখন তাদের প্ল্যান সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, তারপর সন্ধ্যায় উঠে ইয়াসিরের ডেরায় আরেকবার হামলা চালাবে। গত রাতে যে ক্ষতি করেছে, এতক্ষণে জায়গা মতো খবর টবর চলে গেছে নিশ্চয়ই। এখন তেহরানে বসে বসে ইয়াসিক মনের দুঃখে একবার কপাল চাপড়াক, আরেকবার না হয় পেছনের চাপড়াক। এইসব নিয়ে কথা বলতে বলতে অফিসে ঢুকে দেখে স্পেশাল চেয়ারে রাজকীয় ভঙ্গিমায় শুদ্ধ বসে আছে। তার পরনে গতদিনে সাদা শার্ট ও কালো প্যান্ট। শীতলদের রেখে এখানে এসেছে বলার অপেক্ষা রাখে না, কিন্তু কেন এসেছে? সে আসতে বলেছে? তার কি কেউ আছে এই পৃথিবীতে? নেই তো। থাকলে কি আর কেউ বাড়ি থেকে তাড়াতে পারতো? তারা জানে না সে বাড়ি ছেড়ে থাকতে পারে না। আদৌ কখনো থেকেছে মায়ের হাতের খাবার না খেলে ওর পেট ভরে না। সারা দুনিয়া খেয়ে নিলেও মায়ের হাতে ডাল ভাত না খেলে মনে হয়
পৃথিবী ক্ষুধার রাজ্য। এক রাত কেটে গেল, তার ভাই বোনরা কই? কানের কাছে তারা কিচিরমিচির করছে না কেন? নানান আবদার নিয়ে ছুটে আসছে নাই বা কেন? শীতলটাও তো একবার ফোন করলো না। বোনের ছায়ার থেকে ওই বেয়াদবটাও আরো বেয়াদব হয়ে গেছে। শীতলের কথা মনে হতেই সায়ন শুদ্ধের মুখের দিকে তাকানোর আর সাহস পেল না। এক পাষাণ নিষ্ঠুর মানবীর জন্যে শুদ্ধ শীতলের বিয়ে আটকে গেল। তাদের কথা না বললে হয়তো শুদ্ধ শীতলের বিয়ের আটকানোর ক্ষমতা কারোই থাকতো না। সে আটকাতে দিত না, কিন্তু ভেবেছিল 4 বোনের বিয়েটা যদি একসাথে হয় তাহলে মন্দ কি? তারও ইচ্ছে করে না গোপনে প্রেম চালিয়ে যেতে। সে তো স্বর্ণকে আগে থেকেই বলতো বিয়ের কথা, বরং স্বর্ণই তাকে বারবার আটকেছে। এটা ওটা বলে বুঝিয়েছে, নয়তো তাদের কথাই সবাই আগে জানতো। কিন্তু যার জন্যে জানালো সেই সবার আগে হাত ছেড়ে নিজের পথ বেছে নিল। মধ্যেখান থেকে শুদ্ধ শীতলকে দূরত্বের দহনে নতুন করে পড়তে হলো। বর্তমানে তার ভাই বোনের কষ্ট, কারণ সে একথা ভাবলেও অপরাধ বোধে বুক পাঁজর ভেঙে আসছে। যাদের সম্পর্কের সূচনা নিজে করেছিল, সময়ের ব্যবধানে সেই এখন হয়েছে তাদের দূরত্বের থাকার মূল কারণ। এটা কি কষ্ট নয়? মনে মনে এই কথা ভেবে সে এক নজর ভাইকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শুদ্ধ দেখলো, বুঝলো ভাইয়ের মনের কথা। কেন জানি তার ঠোঁটের কোণে এক টুকরো হাসিও ফুটে ওঠে। তারপর কিছুক্ষণ নীরব থেকে শুদ্ধ বলল, বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাই এখানে এলাম। ততক্ষণে সায়ন হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে পড়েছে, মাথাটা টলছে। শরীরটা যেন ভাত ছেড়ে দিতে পারলে বাঁচে। তার দেখে দেখে আজমও তার পায়ের কাছে শুয়ে পড়ল। তখন শুদ্ধর কথার জবাবে সায়ন বলল, সবাই চিন্তা করবে, করবে না বলে করছো। তাহলে যা। শুধু আমার জন্য চিন্তা করেছে, আমি কিন্তু একবারও বলিনি। শুদ্ধর প্যাচ খাটানো কথায় সায়ন ঘাড় ঘুরিয়ে তাকালো ভাইয়ের দিকে। ঠোঁটের কোণে মলিন হাসি ফুটিয়ে বলল, আমি যাব না। যেতে কখন বললাম? তোমাদের যা যখন ইচ্ছা করছে করতে পারো, আমি কাউকে বারণ করবো না, থামতেও বলবো না। তাহলে বাড়ি যাচ্ছিস না কেন? এ কথা শুনে শুদ্ধ চেয়ারে মাথা হেলিয়ে ঘূর্ণায়মান সিলিংয়ের দিকে তাকালো। তারপর বেশ কিছুক্ষণ থেমে ধীরে ধীরে বলল, সাহসে কুলাচ্ছে না। আমি তো জানতাম আমার থেকেও আমার ভাই সাহসী। তা তো বটেই, তবে আজ এটাও জেনে রাখো, তোমার ভাই একটা অপ্রিয় মুখের কাছে ভীতু। এক আদরের মুখের খিলখিল করা হাসির কাছে কুপকাত, এক চাঞ্চল্য হরিণীর অভিমানী দৃষ্টির কাছে পরাজিত। ঘুরে ফিরে শুধু ওই একটা জায়গায় আটকে যায়, আর তাকে হারানোর ভয়ে নীরব যন্ত্রণা প্রতিনিয়ত কুকড়ে থাকি। এইটুকু বলে শুদ্ধ থামলো। পরপর শুকনো ঢোক গিলে পুনরায় বলল, আর রইল বাড়ি ফেরার কথা। আসলে বাড়িতে ফিরতে ইচ্ছে করছে না, কারণ বাড়ি গেলে আজ আর কেউ দরজায় দাঁড়িয়ে ইঁদুরের মতো মাথা বের করে ওকে ঝুঁকি মেরে বলবে না। তাই শুদ্ধ ভাই রাজ্য জয় করে ফেললে বুঝি, নতুবা তার বড় আম্মুকে নালিশ করার ভয় দেখাবে না। পরক্ষণে মিষ্টি এসে নালিশ থেকে বাঁচানোর জন্য ঘুচিয়েও বসবে না। খেতে বসলে হুড়মুড় করে পাশের সেটটা দখল করবে না। টেবিল ভর্তি খাবার থাকলেও তার দৃষ্টি আমার প্লেটের দিকে থাকে, সরে না। তাকে বাড়ি শুদ্ধ সবাই যা যত কিছু তুলে দেখ না, তার নজর শুধু শুদ্ধ ভাইয়ের প্লেটের দিকেই থাকে। থাকুক সেখানে আধা খাওয়া এক টুকরা মাংস ভাত, তার সেটাই লাগবে। কিন্তু আজকে থেকে কেউ আর আমার ভাগের খাবারে ভাগ বসাবে না। যখন আমার খাবারের হামলা করতে সাকসেস হতো, তখন মনের আনন্দ সে পা নাচাতো। আচমকা আমার পায়ের সাথে পা বাড়ি খেলে মুখ কুচকে বলতো, ইয়ে শুদ্ধ ভাই, টেবিলের নিচে অনেক মশা। আমি বাড়ি না থাকলে কেউ মনে রাগ মেটাতে আমার রুমটা এলোমেলো করবে না, আমার শখের পারফিউম মেখে ঘুরঘুর করবে না, টি শার্ট নিয়ে পালাবে না, ফোন লুকিয়ে রাখবে না, মাঠের ভয়ে গাছে উঠতে ভয় করবে না, স্টাডি টেবিলে বসে আমার নেটে যাতে একটা ছবি এঁকে নিচে লিখবে না, চৌধুরী পুত্র সোহেব শুদ্ধ। এত নানায়ের মাঝে কি ভালো থাকা যায়, নাকি স্বস্তি নিয়ে নিঃশ্বাস নেওয়া যায়? এইটুকু বলে শুদ্ধ থেমে গেলে সায়ন এক দৃষ্টিতে শুদ্ধর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি বলবে, কি বলে বুঝ দিবে? আচ্ছা, একবার কি উঠে শুদ্ধর পাজরা ধরে মাফ চাইবে? তার ভুল সিদ্ধান্তের জন্যই তো এখন ভাই কষ্ট পাচ্ছে। তাতে ছোট ভাইটার বুকের ভাঙন কি কমবে? থামবে ওই বুকের ঝড়? শত চেষ্টা করেও সায়ন একটা শব্দ উচ্চারণ করতে পারল না। আজকাল কি যখন তখন কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে সে। কই আগে তো এমন হতো না। তবে কি নতুন রোগ ধরেছে তাকে? এদিকে দুই ভাইয়ের অবস্থা দেখে নীরবে ঝরঝরিয়ে কেঁদে যাচ্ছে বেচারা আজব। সে মানতে পারছে না এদের অবস্থা। ভালোবাসা দুটো মানুষকে ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। ভালোবাসার এত শক্তি, এত দহন, কোন বালের টানে মানুষ শুধু শুধু আরেকজনকে ভালোবাসতে যায়? কি আছে ওই বালের ভালোবাসায়? বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। কেউ টু শব্দটুকু করল না। তবে শুদ্ধ হঠাৎ উঠে দাঁড়িয়ে সায়নকে বলল, ভাইয়া চলো। ভেজা কণ্ঠে সায়ন জবাব দিল, আমি যাব না ভাই, তুই ফিরে যা। ফ্ল্যাট নিয়েছি, তুমি আর আজও মাস থেকে সেখানে থাকবে। রাত বিরাতে এখানে একা থাকাটাই রিক্সি হয়ে যাবে। তাছাড়া আম্মু যখন তখন এখানে আসতে পারে না।
সাম্য সিজন কি তোমাকে না জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে? রাস্তা পার করে এখানে আসতে পারবে, আবার অ্যাক্সিডেন্ট ঘটলে? মূল কথা হলো তোমার বোন আমার কথা বলার শক্তিটুকু কেড়ে নিয়ে গেছে। আমি এই মুহূর্তে দুটো কথা বলার শক্তিও পাচ্ছি না। আমি আপাতত নতুন একটা ফ্ল্যাটে যাচ্ছি, তুমি চলে এসো। আরে হ্যাঁ, গতকাল থেকে না খাওয়া ক্ষুদে লেগেছে, আসার সময় খাবার নিয়ে এসো। খেয়ে না হয় না বউকে নিয়ে শোক পালন করবো। ছটফটে গলায় একথা বলে বিল্ডিংয়ের নাম ফ্ল্যাট নং বলে একটা চাবি ছুড়ে দিয়ে শুদ্ধ বেরিয়ে এলো। সে জানে তার ক্ষুধার কথা শুনলে তার ভাই না এসে থাকতেই পারবে না। শুদ্ধ দ্রুত পায়ে রাস্তা পার হয়ে পকেট থেকে ফোন বের করে দেখলো শীতলের কোনো কল বা মেসেজ এসেছে কিনা। হ্যাঁ, যা ভেবেছিল তাই। মোট 13টা কল, 7টা মেসেজ এসে জমে হয়েছে। ফোন সাইলেন্ট করেছিল, মনেই ছিল না, হঠাৎ মনে হতে বেরিয়ে এসেছে এবং তার ভাবনা সঠিক দেখে মুখে এবার হাসি ফুটলো। বিশেষ করে ডিসপ্লের উপর ভাসতে থাকা মেসেজটা দেখে। কেউ কি আমাকে একটু মিস করছে না? কথা বলছে না কেন তার ব্যাঙাচির সাথে? এদিকে শুদ্ধ বেরিয়ে যেতে সায়নে হুড়মুড় করে উঠে বসলো। বাপায়ের কাছে শুয়ে থাকা আজমকে লাথি মেরে উঠিয়ে বলল, এই শালা, শুনলি না? আমার ভাইয়ের ক্ষুধা পেয়েছে, চল খাবার নিয়ে যেতে হবে। আর আমি শোকে মরছি কেন? এক শাশুড়ির মেয়ে রিজেক্ট করেছে, তাতে কি? কত শাশুড়ির মেয়ে আছে না? সায়ন কি ফেলনা রে, ফেলনা? এই কথা বলে পার্টির অফিসের দরজায় তালা ঝুলিয়ে বের হতেই দেখলো রাস্তার উপরে শুদ্ধ দাঁড়িয়ে আছে, ফোনে কারোর সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে আচমকা রাস্তার মধ্যে শুদ্ধকে জড়িয়ে ধরলো। শুদ্ধ ভ্রু কুচকে কল কেটে বলল, আমি স্বর্ণ না, শুদ্ধ। ভাইয়ের কথা শুনে সায়ন ফিক করে হেসে ফেললো। তারপর ভাইকে ছেড়ে দিয়ে বলল, তোর বোন নেই, তাতে কি তোকে দিয়ে কাজ চালাবো? ভাইয়ের কথা শুনে শুদ্ধ এমনভাবে নাক মুখ কুচকে দুপা পিছিয়ে গেল যে সায়ন আর আজম হো হো করে হেসে উঠল। তারপর তিনজনই গেল নতুন ফ্ল্যাটের দিকে। যাওয়ার পথে কিনলো পছন্দসই খাবার। তাদের হাসি মুখ দেখে চায়ের দোকানের ভিতরে বসে থাকা সাফওয়ান চৌধুরী শুধু চেয়ে চেয়েই দেখলেন আর মনে মনে দোয়া করলেন পৃথিবী উল্টে যাক, ভাই ভাইয়ের সম্পর্ক টিকে থাক। সকালের দিকে শারাফত চৌধুরীর সাথে কথা বলে শীতলের মন একটু ভালো হয়েছে, কান্নাকাটি থেমেছে। হঠাৎ তার আরেকজনের কথা মনে হতেই খোঁজ করে জানতে পারলো তার রুবাব ভাইয়া সকালে চলে গেছে শতরূপা চৌধুরীর কাছে। এই বাড়িতে নাকি তার দমটা আটকে আসছে। বাকিরা কত করে বারণ করলো, কিন্তু কারো কথা শুনেনি ছেলেটা। শুধু ভেজা কণ্ঠে চোখ মুছতে মুছতে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, এতদিন এখানে পড়েছিলাম ছোট ভাই বোনদের জন্য, তারাই যখন নেই তাহলে থেকে আর কি হবে? তারা যেদিন আবার ফিরবে, আবার এই বাড়িতে চাঁদের হাট বসাবে, আমিও সেদিন ফিরবো। এই কথা শুনে শীতল আরেক চোট কেঁদে রুবাবের সাথে কথা বলল। কেঁদে কেঁদে বলল চট্টগ্রামে চলে যেতে। রুবাব শুধু মলিন হাসলো কেবল। তবে ভুলেও সায়নকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথা শীতলকে সে জানালো না। শুধু সে নয়, চৌধুরী বাড়ির কেউই জানায়নি, কারণ এতেও পাগল মেয়েটা নিজেকে দোষী ভাববে। বোনকে খুব কাঁদতে দেখে রুবাব বলল তার ছুটি শেষের দিকে যাওয়ার আগে অবশ্যই সে দেখা করে যাবে। এ কথা শুনে শীতলকে মানিয়ে আকার ইঙ্গিতে জানালো সায়ন নাকি খুব বেশি কষ্ট পেয়েছে, তার সাথে যেন একটু কথা বলে। সায়ন, রুবাব, সাম্য, সৃজন, শখ, স্বর্ণ এরা কেউ শীতলের কাছে কম না। সবকটা ভাই বোনকে জান দিয়ে ভালোবাসে সে। আরেক ভাই কষ্ট পাচ্ছে শুনে শীতল তখনই ফোন দিল সায়নকে। বেশ কয়েকবার কলটা বেজে কেটে গেল। শীতল ভাবলো শাহাদাত চৌধুরী নাম্বারটা দেখে সায়ন কল রিসিভ করছে না, হয়তো রেগে আছে। এখন থাক, একটু পরে না হয় তার ফোন থেকে কথা বলবে। মনে মনে একথা ভেবে সে থমথমে মুখে সাবান নিয়ে খাবার খেতে গেল। তখনও কেঁদে কেটে চোখ মুখে যাতা অবস্থা। সিমিন চৌধুরী ভ্রু জোড়া কুচকে এতক্ষণ বসে বসে মেয়ের রং ঢং দেখে গেলেন। কিছু বলতে গেলে শাহাদাত চৌধুরী আর স্বর্ণ বারবার আটকে দিচ্ছে, নয়তো বেয়াদবটাকে চড়িয়ে ঢং ছুটিয়ে দিতেন। এমন ভাব করছে যেন তাকে বাড়ি থেকে তুলে এনে আটকে রাখা হয়েছে। এতই যখন বাড়ির লোকের প্রতি দরদ, আসতে গেলি কেন, আসলি তো। এসব ঢং দেখানোর মানে কি? বিয়ের পর এতগুলো দিন ওই বাড়িটাকে আপন বাড়ি, ওই বাড়ির মানুষগুলোকে বুকে জায়গা দিয়ে আগলে এসেছেন। এখন তাদের ছেড়ে আসতে ওনার যখন কোনো সমস্যা হচ্ছে না, তাহলে দুদিনের ছানাপোনা হয়ে তোদের এত বাধা কিসের? পৃথিবীতে এসেছিস শিবা কদিন হলো, সংসারের মায়া বুঝিস নিষ্ঠুরের পৃথিবীর মারপ্যাচ বুঝিস না, জানিস না মেয়েদের মায়েদের জ্বালা। জানলে আজকের পরিস্থিতি বদলে যেত। এমন ধরনের নানান কথায় ওনার রাগ চড়ে গেল। এখন এখানে বসে থাকলে কাকে কি বলে বসবেন জানেন না, তাই উঠে রুমের দিকে গেলেন। তখন বড় জায়ের বলা সব কথাগুলো শুনেছেন, কিন্তু সব কথা জবাব নেই। পরিস্থিতি মোতাবেক থাকলেও দিতে নেই, কারণ জবাবের আরেক নাম সঠিক সময়। সারাদিন কেটে এখন বিকেল, গোধূলি মুহূর্ত। রুম থেকে বেরিয়ে শীতল বাইরে এসে দাঁড়িয়েছে। এদিক ওদিক তাকিয়ে দেখছে সেনা হাউসের চারিপাশ। জায়গাটা ভীষণ সুন্দর, তবুও মন খারাপ থাকায় কিছু ভালো লাগছে না। মন খারাপের কারণ সকালে শুদ্ধর সঙ্গে দেখা করে বিদায় নিতে পারেনি। ফোন করলে শুদ্ধ রিসিভ করেনি, না মেসেজে রিপ্লাই করেছে। পাষাণ পুরুষটাকে নিয়ে হয়েছে যত জ্বালা। বাড়িতে থাকতেই পাত্তা দিত না, এখন এত দূর চলে এসেছে। শীতল হাঁটতে হাঁটতে একটু এগিয়ে গেল। দেরি করে গোসল করায় চুলগুলো এখনো ভেজা, তাই
লম্বা চুলগুলো ছেড়ে রাখা, ছাড়া চুল মৃদুভাবে উড়ছে বিকেলে স্নিগ্ধ বাতাসে। পরনে সাদা ও কালো মিশেলের নতুন থ্রি পিস, ওড়নাটা যেন অবাধ্য। হঠাৎ তার নজরে এলো সিঁড়ি বাঁধা পুকুরের দিকে। পুকুরে ফুটে আছে অনেক লাল শাপলা। সে লাল শাপলা কাছে দেখেনি, তবে একবার সপরিবারে পিকনিকে গিয়ে সেখানকার বড় একটা পুকুরে লাল শাপলার দেখেছিল। তুলতে গেলে বড় মা বলেছিল লাল শাপলা তুলতে নেই, এই ফুলের গোড়ায় নাকি বিষধর সাপ থাকে। সাপের কথা শুনে সেদিন আর তুলেনি। শীতল কি ভেবে গালে হাত দিয়ে পুকুরের মাছ সিঁড়িতে বসলো। মিনিট না পেরোতেই সেখানে স্বর্ণ উপস্থিত হলো। কেবল শাওয়ার নিতে ঢুকেছে, এই সুযোগে বাইরে বেরিয়ে এসেছে। শীতল বোনকে না দেখে খুঁজতে খুঁজতে সেও ছুটে এসেছে, পাশে বসেছে নিঃশব্দে। তার উপস্থিতি টের পেয়ে শীতল একবার তাকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো পুকুরে টলটল জলের দিকে। চোখে ভাসছে কত কথা, কত স্মৃতি। আজ ঈদের পরদিন সব ঠিক থাকলে বাড়িতে কত কত মজা হতো। নয়তো চৌধুরীদের 3 গিন্নির 1 গিন্নির বাপের বাড়িতে সপরিবারে দাওয়াত খেতে যেত। এসব ভাবনায় মশগুল তখন সেখানে আর্মি ড্রেস পরা এক যুবক এসে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে গলা কাকের দিয়ে উপস্থিত জানান দিয়ে হাসি মুখে বলল, ম্যাম, আমি জুবায়ের। স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। তা কোথায় যেতে চান বলুন? এই কথা বলে জবাবের আশায় পাশে বসা স্বর্ণার দিকে তাকালো। চোখে মুখে মুগ্ধতা। শাহাদাত স্যারের মেয়ে আছে জানতো, তবে পুতুলের মতো দেখতে তা জানা ছিল না। বলা বাহুল্য মিসেস শাহাদাত তো ভীষণ সুন্দরী, তা বলার অপেক্ষা রাখে না। জুবাইয়ের বয়স ভেটে বুঝলো স্বর্ণ বড় আর শীতল ছোট, কিন্তু এখানে কে স্বর্ণ আর কে শীতল বুঝে উঠতে পারল না, কারণ স্যারের থেকে শুধু নাম দুটো শুনেছে সে। এদিকে জুবাইয়ের দৃষ্টি খেয়াল করে শীতল তার আপাদমস্তক পরখ করে ভ্রু কুচকালো, মনে মনে মুখ বাঁকালো, তারপর বলল, আমার বোন বোবা, কথা বলতে পারে না, যা বলার আমায় বলুন। বোবা শুনে জুবাইরের মুখে বিস্ময় খেলে গেল। আফসোস হলো এত সুন্দর মেয়েটা কিনা বোবা, তবু হবু কেউ হতে যাচ্ছে ভেবে হাসি মুখে বলল, সরি ম্যাম, আমি আসলে জানতাম না। ইটস ওকে। তা কোথায় যেতে চান বলুন? আশেপাশে সমুদ্র আছে যেখানে পা ডুবিয়ে বসে থাকা যাবে। পতেঙ্গা আছে। ভিড় কেমন? সমুদ্র পাড়ে তো ভিড় থাকে, তার উপরে আজ আবার ঈদের পরের দিন। সাধারণ জনতা সেদিকেই হুমড়ি খেয়ে পড়বে। তবে আপনারা চাইলে আপনাদের আশেপাশে ভিড় কম রাখার চেষ্টাটুকু করতে পারি। ও, যদি যাই আপনি কি এই ড্রেস আপে আমাদের নিয়ে বের হবেন? জি না ম্যাম, অফিসিয়াল কাজ ব্যতীত ইউনিফর্ম পরে আমাদের যেখানে সেখানে যাওয়ার নিয়ম নেই। কাজেই সিভিল ড্রেস আপে বের হতে হবে। তাহলে ঠিক আছে, নয়তো আর্মি নিয়ে ঘুরছি ভেবে অনেকেই তাকাবে, এই জন্যই বললাম আর কি। জি বুঝেছি। শীতল একবার বোনের দিকে তাকিয়ে জানালো একটু পরে রেডি হয়ে আসছে তারা। দুপুরের দিকে মা বাবা গিয়ে চলার মতো টুকটাক শপিং করে এনেছে, আরও করতে হবে। তারপর জুবাইর রেডি থাকতে বলে চলে গেল। তখন স্বর্ণ বোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, আমাকে বোবা বললি কেন? আমি কবে থেকে বোবা হলাম? স্বর্ণের কথা শুনে শীতল উঠে দাঁড়িয়ে হাত ছাড়লো, তারপর ভাব নিয়ে বলল, সায়ন ভাইয়ার আদেশ ভুলেও যেন তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে না দেই। ভাইয়ার আদেশ অনুযায়ী আজ থেকে তুমি বোবা। সে বলবে আর আমাকে মানতে হবে? হবে। কেন হবে? কারণ তোমার ভাই তোমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। থাক ভাইয়া, এই নিয়ে আর থাক, ভাইকে নিয়ে আর ওকালতি করতে হবে না। এখন বল, ওর সাথে তোর কথা হয়েছে? হয়েছে। আমার নামে অভিযোগ করেছে? না, শুধু বলেছে তোমার আশেপাশে যেন কেউ না ঘেঁষতে পারে। যদি ঘেঁষে তাহলে শুদ্ধ ভাইকে অন্য কারোর সাথে বিয়ে দেবে। অর্থাৎ ভাসুরের দেয়া দায়িত্ব ঠিকঠাক পালন করতেই হবে, নয়তো আমার ওগো হাত ছাড়া হয়ে যাবে। বোনের কথা শুনে না চাইতেও স্বর্ণ হেসে ফেলল। তারপর দুই বোন গল্পে গল্পে রেডি হতে শাহাদাত চৌধুরী বলল, যাচ্ছে মা, যাও। জুবাইরের দায়িত্ববান ছেলে, আশা করছি সমস্যা হবে না। আর যা লাগবে জুবাইরকে বলবে কেমন? আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, সে কিন্তু নিজেও মেজর। আশা করি তাকে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে। জুবাইর মেজর শুনে শীতল অবাক হয়ে বোনের দিকে তাকালো। স্বর্ণের মধ্যে কোনো ভাবান্তরই দেখা দিল না, কারণ তার তখন ইউনিফর্মে সে র্যাঙ্ক ব্যাজ দেখেছিল। তারপর জুবাইরকে ডেকে পাঠালে তার দুই বোন পার্কিং লটে গেল। দামির গাড়িতে হেলান দিয়ে সিভিল গেটআপে তাদের জন্য অপেক্ষা করছিল জুবাইর। তাদের দেখে নিজেই হাসি মুখে গাড়ির দরজা খুলে দিল। বলা বাহুল্য আর্মি কাট করা চুলে ছেলেটা যথেষ্ট সুদর্শন মিশুক, তবে কথা বলছে মজা করছে মেপে বুঝে। বের হওয়ার আগ মুহূর্তে শুদ্ধর একটা মেসেজ পেয়ে শীতলের মনটা ভালো হয়ে গেছে। বেড়াতে যাওয়ার কথা শুনে শুদ্ধকেও জানিয়েছে। জবাবে তার ঘাটতারা পুরুষ বলেছে, হিজাব পরে ভদ্রবেশে বের হবেন, আর যার তার সাথে কিলকিল করা থেকে বিরত থাকবেন।
একটা অভিযোগ যদি কানে আসে, পিঠে চালাকাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। আগে শুদ্ধ যখন এই ধরনের কথা বলতো খুব রাগ করতো, মনে মনে গালি দিত, কিন্তু এখন বুঝে এসবের আড়ালেও ভালোবাসা লুকিয়ে আছে। ভদ্রতার খাতিরে টুকটাক কথা বলছে জুবাইরের সাথে, তাদেরকে এটা ওটা দেখাচ্ছে, চিনাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে স্বর্ণ কথা বলতে পারে, তা জুবায়ের জানে, এবং এটাও জানে এদের দুই বোনের একজন চঞ্চল তো আরেকজন খুবই শান্ত। সেই হিসেবে দুজনের কথা হচ্ছে। এদিকে জুবায়েরের আদেশ পেয়ে কয়েকজন আর্মি সৈনিক সিভিলে পতেঙ্গায় উপস্থিত হয়ে জায়গা বেছে নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। সমুদ্রে পা ভেরানো যাবে এবং স্পেশালভাবে স্বাগত জানানোর ব্যবস্থা করেছে, যেখানে ভিড়ভাট্টা থাকবে না, হই হট্টগোল থাকবে না। এদিকে এটা ওটা দেখতে দেখতে যেতে যেতে মাগরিবের আজান হয়ে গেল, জ্যামে বাধা পেল। তারপর ধীরে ধীরে যখন পৌঁছালো তখন রাত প্রায় 8:30। রাত হয়ে গেলে সমুদ্র দেখতে পারবে না ভেবে শীতল মুখটা ভোতা করে বোনের দিকে তাকালো। এদিকে স্বর্ণ গাড়িতে উঠে কড়া দৃষ্টিতে খেয়াল রাখছে জুবাইরের প্রতি। এর মধ্যে ঘাপলা কিছু দেখলেই গুজে রাখা চুরি বসাতে দ্বিধা করবে না। কাছের মানুষগুলো ভালো, সবাই সবাই খুব বিশ্বস্ত, তবু অন্ধবিশ্বাস কাউকেই নয়। সে বরাবর একটু কঠিন ধাঁচে, তিক্ত কাজ তিক্ত কথাগুলো আগে করে ভাবে বলে অপছন্দের তালিকা দখল করেছে। বাবার পরিচিত এই লোকটা তাদের নয়, আর বাবা মাও যে বিশেষ কারণে তাদেরকে একসাথে পাঠিয়েছে এটা বুঝতে তার কষ্ট করতে হয়নি, বরং বুঝে ফেলে তার ছেলের হাসি এসেছে। গাড়ি থামলে তারা একে একে সবাই নামলো। একটু পথ হেঁটে সামনে এগোতে দমকা বাতাসে শরীর জুড়িয়ে দিল। উড়তে লাগলো পরনের ড্রেস। আকাশটা গম্ভীর হয়ে আছে, চাঁদ নেই, তারা নেই, জ্যোৎস্না নেই, কেমন যেন থমথমে হয়ে আছে আকাশের অবস্থা। লাইটের ঝলকানিতে দেখা যাচ্ছে সমুদ্রের কোল ঘেঁষে সিমেন্টের ব্লক রাখা। শীতল ব্লকের উপর বসে পা ভেজাতে ভেজাতে আশেপাশে তাকালো। আকাশের অবস্থা দেখে তেমন লোকজন নেই বোধ হয়, তবে তার কেন জানি ভালো লাগছে। আর এই ভালো লাগাটা দ্বিগুণ হতো যখন তার পাশে বিশুদ্ধ পুরুষটাকে পেত। আবার শুদ্ধকে মনে পড়ায় সে মনে মনে বলল, শুনছো হে সমুদ্র, আজকে আমি এক পা ভেজালাম, খুব তাড়াতাড়ি আমার বিশুদ্ধ পুরুষকেও নিয়ে আসবো, তোমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। প্রথম খ্যাচ খ্যাচ করলেও পরে দেখবে আমার পুরুষটা খুব উদার মনের। সে একজন পাহাড় লাভার হলেও সমুদ্রটাকেও অনীহা করবে না, বরং তোমাকেও সাদরে গ্রহণ করবে। তখন আমরা দুজন দুজনের হাতে হাত রেখে সমুদ্রে একসাথে পা ভেজাবো। অতঃপর সেখানে অনেকক্ষণ সময় কাটালো তারা। ঘুরে দেখলো পতেঙ্গার দোকানগুলো থেকে কেনাকাটা করে গাড়িতে উঠতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বৃষ্টির মধ্যে জুবাইর গাড়ি টানছে। সাদাত চৌধুরী কলের পর কল দিয়ে যাচ্ছেন, চলেও এসেছে, প্রায় কিছু দূর গেলেই পৌঁছে যাবে। কিন্তু মেঘের গর্জন শুনে অন্তরাত্মা কেঁপে উঠল, এবং এত জোরে জোরে মেঘ ডাকছে। শীতল ভয়ে বোনকে আঁকড়ে ধরে বসে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। অগত্যা বাধ্য হয়ে এবার জুবাইর বলল, সামনের একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ অপেক্ষা করি, রাতও তো অনেক হয়েছে, ডিনারটা সেরে ফেলি, ততক্ষণে বৃষ্টি কমে যাবে ইনশাল্লাহ। অবস্থা দেখে সম্মতি দিতে একটা 5 তারকা রেস্টুরেন্টে তাদের গাড়ি এসে থামলো। ভিজে পুড়ে তারা রেস্টুরেন্টে প্রবেশ করলো। তিনজনে বসলো কর্নারে থাকা একটা টেবিলে। স্বর্ণ ওড়না দিয়ে বোনের মাথা মুখ গা মুছে দিলে জুবাইর নিজেও রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে শুধু দেখে গেল, মনে মনে বেশ করে হাসলো। তারপর খাবার অর্ডার করলে খাবারও আসলো খুব তাড়াতাড়ি। খেতে খেতে শীতল এদিক ওদিক তাকাতে গিয়ে তার সামনে একটা টেবিলে নজর গেল। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে, তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতে ছেলেটা হঠাৎ চোখ তুলে তার দিকে তাকালো। তাতেই তার 4 চোখে চোখাচোখি হয়ে গেল, এবং তার চোখ দেখে শীতল আচমকা বিষম খেলো। কাশতে কাশতে দেখেই গেল সামনে বসা ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে, কই কখনো দেখেনি তো। তবে অদ্ভুত সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশির মিশেলের তৈরি। পৃথিবী গোল, গোলাকার এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, ভিন্ন তাদের অভিমত, এবং এক একজন এক এক গুণের অধিকারী। তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আজম। বিশেষ বলার কারণ বিশেষ একটি গুণ, আর সেই গুণটি হলো তার সকল চিন্তা ভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেলে। সকল চিন্তার সুফল মিলে আবার ওই ওয়াশরুমে। কেন এমন হয় সে জানে না, তবে খেয়াল করেছে নরম গদিতে বসে চিন্তা করে যেসব সমাধান খুঁজে পায় না, অকারণে ওয়াশরুমের কমোটে বসে চিন্তা করলে দ্রুত সমাধান পেয়ে যায়। এজন্য সে ভাবে এটা তার মনের ভেতর লুকিয়ে থাকা সুপ্ত একটা গুণ, যে গুণের কথা কাউকে বলেনি, বললে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে, যেটা সে কখনো চায় না। এর চেয়ে গোপন জিনিস গোপনেই থাকুক। তবে শাহরিয়ার ভাইকে কিছু না বললে তার খুব অস্থির অস্থির লাগে, বুকটা কেমন আনচান করে। সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা ভাইকে বলবে, আবদার করবে। দুশ্চিন্তা করার জন্য হলেও তাকে যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয়, যেখানে টিভি, এসি, বেড সবকিছুর ব্যবস্থা থাকবে। আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে শুয়ে ভাববে, আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে।
সমাধান পেয়ে ভাই ভীষণ খুশি হবে, ভাইয়ের খুশিতে সেও খুশি। এসব ভেবে সে মনে মনে হাসলো, কিন্তু হাসিটা ঠিকঠাকভাবে ঠোঁটের কোণে ফুটে ওঠার আগে মাড়িতে ব্যথা পেল। গতকাল থেকে মাড়ির ব্যথায় অবস্থা তার খারাপ। এই লজ্জার কথা আর কাকে বলবে সে? ভাবলে তো নিজেরই হাসি পায়, কারণ এই বয়সে এসে নতুন করে দাঁত উঠছে। এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত। কোন বেয়াক্কেল এই দাঁতের নাম আক্কেল রেখেছে তার জানতে ইচ্ছা করছে। সে বেয়াক্কেল লোকটা কি বেঁচে আছে? যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। বেআক্কেল একটা জিনিস রে, কোন বিবেকে আক্কেল নাম দিলেন কাকা? দিলেন ভাইবা নামটা দিতে পারলেন না, আর পারলেন না তো এই আকামের দায়িত্ব আপনারে নিতে কইছে কেডাই? কিন্তু সেই লোককে কি খুঁজে পাবে? তার ব্যথাটা আগে কমুক, তারপর সেই লোককেই খুঁজে বের করতে হবে। মনে মনে এসব ভেবে সে আশেপাশে তাকিয়ে কোথায় কি আছে খুঁটিয়ে দেখলো। বড়সড় ঝকঝকে তকতকে ওয়াশরুম। আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয়, নয়তো কে আবার হাগা জায়গায় এত টাকা খরচ করে? যতই টাকা খরচ করুক, ফেলে যায় তো দুর্গন্ধযুক্ত মাল মশলা। ভাগ্যিস শাহরিয়ার ভাইয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল, নয়তো এত দামি ওয়াশরুমে হাগার শখ অপূর্ণই থেকে যেত। অবশ্যই জন্য ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না। ভাই জিজ্ঞাসা করলে বলবে হাগার ট্রিট, আর এই বিশেষ ট্রিটের আগে কেউ কাউকে দিয়েছে কিনা জানে না, তবে সে দিবে। বাংলা ইতিহাসে এই ট্রিট দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে। পরের প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে অদ্ভুত ট্রিটের আবিষ্কারককে। তখন অভিভাবকরা গর্ব করে বলবে, আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত। এদিকে ঘড়ির কাঁটা যে টিকটিক করে এগিয়ে চলেছে, সেদিকে কোনো হুঁশ নেই তার। সে এখনো ভাবনায় মশগুল, অথচ তার অনুপস্থিতিতে কেউ যে নিজের প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে সেটা হয়তো খুনাক করে টের পাচ্ছে না বেচারা। মোদ্দা কথা, সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে। কারণ সায়ন কিছুক্ষণ আগে এক 5 তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছে তাকে। আদেশ অনুযায়ী এসে চেয়ারে বসে খাবার অর্ডার পরপরই অনুভব করলো এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে। আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে, কিন্তু অভ্যাসবশত ভাবনার জগতে ডুবে গেল। একের পর এক ভাবনা তার মস্তিষ্কে ঘুরতে লাগলো। ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এই মুহূর্তে ওয়াশরুমে আসা ঠিক হয়নি। এলেও এতক্ষণ বসে সময় কাটানোর মানেই হয়, কারণ সায়ান তাকে কড়া আদেশ করেছে ছায়াসঙ্গী হয়ে থাকতে, কিন্তু সেটা না করে সে ওয়াশরুমে এসে বসে আছে। এই কথা স্মরণ করে সে দ্রুত কাজ সারতে গিয়ে দেখলো পানি নেই। যা, এবার কি হবে? তাড়াহুড়োর সময় আজাইরা ভুল কাজগুলো হয় কেন কে জানে। সে কার থেকে শুনেছিল বাইরের অনেক দেশেরই ওয়াশরুমে পানি থাকে না, তখন টিস্যুই একমাত্র ভরসা। এটা কোনো কথা? এই জন্যই 5 তারকা ফারুকা রেস্টুরেন্ট ভালো লাগে না তার। যত বড় নামি দামি জায়গা, সেখানে নিত্য নতুন ঝামেলা। এর চেয়ে সাধারণ ল্যাট্রিনগুলোই ভালো, বদনা ভরে নিয়ে যাওয়া যায়। কাজ সম্পূর্ণ না হওয়া অবধি সেই পানি যক্ষের ধনের মতো আগলে চোখের সামনে রাখা যায়। কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে, অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় আছে? শহর যত এগিয়ে থাকুক, কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো। এখন সে কার কাছে পানি চাইবে, কাকে বলে বিপদের কথা? গ্রাম হলে তো এতক্ষণে চেঁচিয়ে বলা যেত, এই কলপারে কি আছিস, এক বদনি পানি দিয়া যা। কিন্তু এখানে তো সেই উপায় নেই। হ্যাঁ, টিস্যু আছে, কিন্তু এই কাজটা করেনি কখনো, জীবনে ভাবেনি এই কাজ করা লাগবে। সে আরেকবার চেক করে দেখলো পানি এসেছে কিনা। আসেনি। কতক্ষণ এভাবে বসে থাকবে? এই মুহূর্তে কাকে গালি দিবে বুঝে উঠতে পারলো না আজম। তবে তার ভাগ্য সুপ্রসন্ন বোধ হয়। হঠাৎ পানি এলো, সে খুশিতে ডগমগ হয়ে কাজ সেরে বেরোতে গিয়ে দেখলো বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করা। এই কাজ কে করলো? কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো? সে কতক্ষণ দরজা হাতল ধরে টানাটানি করে কোনো সমাধান আনতে পারল না। বাধ্য হয়ে দরজা থাবা দিয়ে ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না, খুললো না। খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে, তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। একথা স্মরণ হতে তার বুক ধরফর করতে লাগলো। দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে, কিন্তু সায়নের কোনো খোঁজ নেই। সে পুনরায় কমোটের ঢাকনা নামিয়ে চেপে বসলো। তারপর ফোনটা নিয়ে দ্রুতগতিতে টাইপ করে সায়নকে ঘটনাটা জানালো, কিন্তু সায়ন মেসেজ সিন করছে না, কলও ধরছে না। কিছুক্ষণ আগেই তো কথা হলো, এই সময়টুকুর মধ্যে কোথায় গেল? গেল ফোনটা কোথায় রেখেছে? এখন কি হবে? এখান থেকে কিভাবে বের হবে? একথা ভাবতে ভাবতে তার কাল ঘাম ছুটে গেল। সে দরদর করে ঘামতে ঘামতে সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। শীতল খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর বিঁধল সামনের একটা টেবিলে। সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে। তবে একটা খাবারও স্পর্শ করেছে কিনা সন্দেহ। শীতল তাকে দেখতে দেখতেই ছেলেটাও হঠাৎ মুখ উঁচিয়ে চোখ তুলে তাকালো। আচমকা চার চোখের চোখাচোখিও হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকা বিষম খেলো। কাশতে কাশতে আরেকবার দেখলো সামনে বসা সুদর্শন ছেলেটাকে। আচ্ছা, নীল চোখ দেখলো নাকি? কি আশ্চর্য, বাংলাদেশেও নীল চোখের মানুষ আছে? কই, কখনো দেখেনি তো। তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া। ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি? চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশির মিশেলে তৈরি।
তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলদের টেবিলের কাছে এলো। কাছে এগিয়ে আসায় শীতল ও শিওর হলো ছেলেটার চোখ জোড়ায় সত্যি সত্যি নীল। তবে সন্দেহ থেকে গেল লেন্স লাগালো নাকি আসল তা নিয়ে। নিজের ভাবনা ছেড়ে শীতল এবার ভ্রু কুচকে একবার বোনের দিকে তাকালো তো একবার জুবাইরের দিকে। তারাও প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে। তখন ছেলেটা হ্যান্ডশেক করতে জুবাইরের দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হ্যালো, আমি ইয়াসির খান। তার হাত বাড়ানো দেখে জুবাইর উঠে দাঁড়িয়ে নিজে ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট করে উত্তর দিল। জুবায়ের। ক্যান আই জয়েন ইউ গাইস? এ কথা শুনে জুবাইর একবার স্বর্ণর দিকে তাকালো। স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত। সে মূলত বুঝতে চাচ্ছে মানুষটা স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা। তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে না তারা চেনে না। আর তার খুঁতখুঁতে মন অচেনা কাউকে সঙ্গে নিতে মন সায় দিচ্ছে না। তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝলো মনের ভাবনা। সে মলিন হেসে বলল, আজ আমার মায়ের জন্মদিন। কাউকে নিয়ে যে জন্মদিন পালন করব সেই আপনজন আমার নেই। আমি একজন ট্যুরিস্ট, কিছুদিনের জন্য এসেছি মাত্র। তাই বলছিলাম কি যে সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসলো। শীতলের খুব মায়া লাগলো। জুবাইর কিংবা স্বর্ণের আশায় না থেকে সে বলল, সমস্যা নেই ভাইয়া, আসুন আমরা একসাথে ডিনার করি। সত্যি? সত্যি? শীতলের কথা ইয়াসির ওয়েটারকে ডেকে তার অর্ডারকৃত খাবারগুলো শীতলদের টেবিলে দিতে বলল। এত বারণ করেও শুনল না। স্বর্ণ এখনো একবারও চোখ তুলে তাকিয়ে দেখেনি। তখনই স্বর্ণের ফোনে সায়নের নম্বর থেকে কল এলো। এতে স্বর্ণ একটু অবাকই হলো। তবে কল কেটে যাওয়ার আগে কল রিসিভ করতে সায়ন বলল, এখনো কি রেস্টুরেন্টে আছিস? তুমি কি? আজম ওয়াশরুমে আটকে গেছে, গিয়ে দেখ। মানে? গিয়ে দেখ হারামজাদা বেঁচে আছে নাকি পটল তুলছে। আজম ভাই চট্টগ্রামে? তোরা যে রেস্টুরেন্টে আছিস সেখানকার ওয়াশরুমে। এই কথা শুনে স্বর্ণ কল কেটে উঠে দাঁড়িয়ে জুবাইরকে বলল, আমি না ফেরার অবধি এক পাও নড়বে না। আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না আমার। এখন আপনার দায়িত্বে। হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবাইর প্রচন্ড অবাক হলো। তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ওয়াশরুমে। এই কথা বলে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। তার যাওয়ার দিকে একবার তাকে ইয়াসির মলিন সুরে বলল, আমার উপস্থিতি আপুটা বোধ হয় পছন্দ করছে না। আমি না হয় উঠেই। এই কথা শুনে শীতল হড়বড় করে বলল, না না, আপনি ভুল বুঝছেন। আসলে আমার আপু কম কথা বলে, তাই আর কি। ও, আপুটা রাগী হলো। আপু ছোট বোনটা খুব মিশুকে দেখছি। ভাই একটা কথা বলি। চোখ নিয়ে বুঝি। শীতল এবার বিষয় নিয়ে তাকাতে ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো। ইয়াসিরের গ্যাস দাঁত দেখে মনে মনে একটু আফসোস হলো তার। বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন ভেবে। তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ সে। যে প্রাণ খোলাভাবে হাসতে পারে তার মনে কি নোংরা থাকতে পারে? এ কথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বলল, তার মানে আপনার চোখ কি সত্যি সত্যি নীল? হুম। খুব সুন্দর, কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না। তবুও এত ভালো বাংলা বলতে পারছেন কি করে? আসলে বাংলাদেশে জন্ম হলো, বড় হয়েছি সুইডেনে। বাবা বাঙালি ছিল বিধায় বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল। তারপর একটু একটু করে শেখা। এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে। ও, বলাই তো হলো না, আমি পেশায় সায়েন্টিস্ট। বলেন কি? আমার ভাইয়াও তো নামকরা সায়েন্টিস্ট। তাই নাকি? তা আপনার ভাইয়ের নামটা কি জানতে পারি? অবশ্যই, ভাইয়ার নাম শোয়েব শুদ্ধ। শুদ্ধ? শুদ্ধ? শুদ্ধ না, এই নামে তো কাউকে চিনি বলে মনে করতে পারছি না। তবে কর্ম যখন এক, চিনি নিতে কতক্ষণ? তাদের এসব আলাপ জুবাইরের কেন জানি পছন্দ হচ্ছে না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে। তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে। তাকে ঘন ঘন তাকাতে দেখেও ইয়াসির পাত্তা দিল না। নিজ হাতে শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইল। এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনে রিংটোন বেজে উঠল। জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে। তবে তার দৃষ্টি রইল শীতল আর ইয়াসিরের দিকে। তাকে যেতে দেখে ইয়াসির এবার মুগ্ধ নয়নে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে। ছবিতে যেমন দেখেছিল তার থেকেও সুন্দরী এই মেয়ে। এমন একটা জলজান্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না। তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোড়াতে হবে তা বলার অপেক্ষা রাখে না। তবুও কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় তাহলে সেই কষ্ট করতে প্রস্তুত। এখন কথা হচ্ছে হাজি তুলবে নাকি পুতুলটাকে। এই কথা ভাবতে ভাবতে ঘাড় ঘুরিয়ে এসে তাকালো অদূরে টেবিলে থাকা তার লোকদের দিকে। সামান্য একটা ইশারায় মুহূর্তে বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। যারা খেতে এসেছিল তারা বিরক্তিসূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগলো। এদিকে তখনও আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে। বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে। অন্ধকারে ভীতু শীতল হাতে চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া আছেন?
ফোন থাকলে লাইট অন করেন প্লিজ। এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না। কেন নয় সোনা? কি? এই কথা বলতে না বলতেই শীতল তার কাঁধের কাছে নরম কিছুর স্পর্শ পেল। এরপরই সূচ ফোটানোর মতো কিছু অনুভব হতেই সে নড়ে চড়ে উঠতে ইয়াসে শক্ত করে তার মুখ চেপে ধরল। শীতল গোঙানোরও সময় পেল না, তার আগে নাকে রুমাল চেপে ধরতে সে সেন্স হারালো। ততক্ষণে ইয়াসিরের লোকেরা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে জুবাইরকেও সেন্সলেস করে ফেলেছে। খেতে আসা অন্যান্য লোকেরা যারা ফোনের লাইট অন করতে গেছে তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে। খানিকক্ষণ পরে বিদ্যুৎ এলে ততক্ষণে কালো পোশাকধারী লোকজনে ভরে গেছে রেস্টুরেন্ট। এরা কারা, কেন এসেছে, এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে লোকগুলো কাউকেই কিছু বলল না। হঠাৎ এসে হঠাৎ চলেও গেল, তবে কেউ খেয়াল করলো না এতগুলো লোকের মাঝে একটা মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে। সেই মেয়েটা আর কেউ নয়, চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ, চৌধুরীদের চোখের মণি আর সোয়েব শুদ্ধ প্রাণ ভ্রমরা। ইয়াসি শীতলকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসতে সেখানে পরপর দুটো আর্মির গাড়ি এসে থামলো। ধপধপ করে শব্দ তুলে একে একে নেমে দ্রুত ছুটলো রেস্টুরেন্টের ভেতরে। আর্মির গাড়ি দেখে পোশাকধারী লোকগুলো ততক্ষণে ভাগ ভাগ হয়ে আড়ালে চলে গেছে। ওরা আর্মিদের উপর খেয়াল রেখে ইয়াসিরকে বলল গাড়ি টান দিতে, কারণ জুবাইর খেতে বসে ইয়াসিরকে সন্দেহ করেছিল এবং নিখুঁতভাবেই সে কাউকে ইনফর্ম করায় আর্মিরা এখানে এসে হাজির। বেচারা জুবাইর সব চেষ্টা করলেন, শেষ রক্ষা করতে পারল না শীতলকে। ইয়াসির ওর গাড়ির ড্রাইভারকে গাড়ি টান দিতে বলে শীতলকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসলো। ইস, মেয়েটা এত সফট কেন, কোলে তুলে মনে হচ্ছে মাখন। উড়ুর উপর থাকা অবচেতন শীতলের আপাদমস্তক পরক করে ইয়াসির হাসলো। পুরোই পুতুল একটা, দেখে মনে হচ্ছে সে সদ্য যৌবনে পা রেখেছে, অর্থাৎ মেয়েটাকে বন্দিনী করে ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। যদি ওর ভাইগুলো একটু ঝামেলা করতে পারে ও সব সামলে নেওয়া যাবে। একথা ভাবতে ভাবতে ইয়াসির শীতলকে বুকের সাথে চেপে ধরে নাক ডুবালো গলায়। জোরে শ্বাস টেনে পরপর একইভাবে শ্বাস টানতে লাগলো। কি যেন মিষ্টি একটা সুগন্ধ মেয়েটার গায়ে। সে এবার শীতলের ঠোঁটটা আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, আরো কিছুদিন মায়ের কোলে থাকার সময় দিতাম তোমাকে সোনা। আমি ভেবেছিলাম আমার মতন জানোয়ারের কাছে আরো কদিন পর এসম, কারণ মানুষ যেমন ফুলকে ভালোবাসে আমি তেমন নারী দেহ পছন্দ করি। কোনো মেয়ের শরীর পেলে আমার মাথা ঠিক থাকে না। এর জন্য ভেবেছিলাম সদ্য যৌবন না, পরিপূর্ণ যৌবনবতী হলে আমার কাছে আনতে। কেন জানো? কারণ এখন তুমি এবং তোমার এই সুন্দর এই শরীরটা বড্ড নাজুক, বড্ড তুলতুলে। ধরতে ভয় লাগছে, না জানি কত ব্যথা ট্যাথা পাও। ভয় নেই, আমি তোমাকে খুব যত্ন করব, খুব আদরে রাখবো। সেন্স ফিরে একদমই জেদাজেদি করবে না, ওকে? ভদ্রমেয়ে হয়ে থাকবে। এভাবে তুলেছি বলে খবরদার কান্নাকাটি করার চিন্তাও করবে না। কেন করবে না বলো তো? আমি কিন্তু ইচ্ছে করে এসব করেছি নাকি? মোটেও না, বরং তোমার ভাইরাই আমাকে এসব করতে বাধ্য করেছে। জানো, গত কয়েকদিন আমার কোটি কোটি টাকার মাল পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সায়ন যা করেছে, কিন্তু শুদ্ধ যা শুরু করেছে। এরপর তোমাকে ছাড়ি কিভাবে বলো পাখি? শুধু শুদ্ধকে জব্দ করতে আমি আমার অগ্নিকন্যাকে চিনলাম না, হাতের কাছে পেয়েও ছিলাম না। ভাবতে পারছো তোমার প্রতি কতটা আসক্ত আমি? এইটুকু বলে থামলো। তারপর শীতলে শুকনো ঠোঁটে চুমু এঁকে বলল, এই পাখি, চোখ হলো, কবুল বলতে হবে তো নাকি? নাকি বিয়ে টিয়ে ছাড়াই আমার মহলের রানী হবে? এদিকে কিছুক্ষণের মধ্যে শীতলের কিডন্যাপের কথা শুদ্ধর কানে পৌঁছে গেল। ল্যাব থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে কেবল খেতে বসেছে সে। প্রচণ্ড ক্ষুধা লাগলেও খাওয়া হলো না তার, গলা দিয়ে কিছুই নামবে না। তাকে এভাবে উঠতে দেখে সিতারা বারবার জিজ্ঞাসা করলেও কিছু বলল না। বেসিনে দ্রুত হাত ধুয়ে উঠতে জরুরি কলটা এলো তার ফোনে। বাড়ির কাউকে আপাতত কিছু না বলে নিঃশব্দে এগিয়ে গেল দোতলার দিকে। ফোনের অপর পাশের ব্যক্তি কিছু বলছে আর শুদ্ধ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চুপ করে শুনছে। কিছুক্ষণ পর কল কাটতে শাহাদাত চৌধুরীর কল ঢুকলো তার ফোনে। এই মুহূর্তে কল ধরার ইচ্ছা না থাকলেও কলটা রিসিভ করতে শাহাদাত চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে বললেন, শুদ্ধ, আব্বা শীতলকে। শুদ্ধ কথা বলছে না, তবে তার হাত মুঠো করে থমথমে মুখে তাকিয়ে আছে মেঝের দিকে। শুদ্ধকে কথা বলতে না দেখে শাহাদাত চৌধুরী পুনরায় বললেন, কি করব এখন? গাড়ির নাম্বার কিংবা ফোন নাম্বার কিছুই তো জানি না। আমি চট্টগ্রাম থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছি। আমার মাথায় কাজ করছে না বাবা, কি করব বুঝতেছি না। এখান থেকে কেক অর্ডার করে দিয়েছি, মেয়ে কিডন্যাপ হওয়ার খুশিতে সেলিব্রেট করেন। এছাড়া আপাতত কিছু করার আছে বলে মনে হচ্ছে না। এই পরিস্থিতিতে এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেলেন শাহাদাত চৌধুরী। কপালের ঘামটুকু মুছে তিনি নিজেকে ধাতস্থ করে বললেন, এখন কি রাগ দেখানোর সময় বাবা? সময় না। ও, তাহলে আপনি বরং ঠিক করে দেন কখন রাগ দেখাবো। বাবারে, আমার মেয়েটাকে পাচ্ছি না। কেন পাচ্ছেন না? রক্ষা করতে পারবেন না যখন, তখন নিয়ে গেলেন কেন? আমি বলেছিলাম নিয়ে যেতে।
শুদ্ধ শান্ত কণ্ঠে ধারালো কথা শুনে শাহাদাত চৌধুরীর কথার খেই হারিয়ে ফেললেন। বুঝলেন এই ছেলেকে আপাতত থামানো যাবে না, ছেলেটা প্রচণ্ড রেগে আছে, তাকে ঘাটালে আরও বেঁকে বসতে পারে, তাকে শান্ত করতে হবে শীতলের কথা দিয়ে। তাই তিনি কিছু একটা ভেবে বললেন, ভুল করেছি, এবার কিছু করলে এটা করা যাবে বাবা। আমি কথা দিচ্ছি, শীতলকে পেলে নিজের দাঁড়িয়ে থেকে আগে তোদের বিয়ে সম্পন্ন করব। এই কথা শুনে শুদ্ধ সারা শব্দ পাওয়া গেল না, তবে বেশ কিছুক্ষণ পর গম্ভীর একটা কণ্ঠ ভেসে এলো। তাই যেন হয়। এরপরই কল কেটে যেই অবস্থায় ছিল সেই অবস্থাতেই বের হয়ে সায়নের পার্টি অফিসে গেল। গিয়ে দেখে সায়ন ফোন কানে ধরে গালাগাল করছে কাউকে। গালির ধরন আর কথা শুনে বুঝলো আজমকে। তাকে দেখেও সায়ন থামলো না, সমানে বলে গেল, এই মাদারবোর্ড, তোরে আমি রেস্টুরেন্টের ওয়েলকাম ড্রিঙ্কস গেলার জন্য পাঠিয়েছিলাম। তোরে বলেছিলাম না সতর্ক থাকতে? বলছিলাম যে আমাদের পদে পদে বিপদ, ভুলেও কাউকে বিশ্বাস না করতে। এতবার বলার পরেও তুই একই ভুল কেন করলি? শহরের চাকচিক্য দেখে মাথা ঠিক ছিল না? তোরে পাঠিয়েছিলাম ওসব বাল খাইতে, দেখতে। এখন তোর বোন বাপে আমার বোনকে এনে দেবে। আমার বোনের যদি কিছু হয় তাহলে তোর পেছন দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস না ঢুকেছি তো আমার নামও সায়ন না। আমিও দেখব কতটা লোড কতটা নিতে পারিস হারামজাদা। এই কথা বলে সায়ন কল কেটে ভাইয়ের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, ভাইয়া আছি না, একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা তো হতেই হবে, তবে এবার ওই বাস্টার্ডকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। যদি না পারি আমার নামে কুকুর পোষো। এই কথা বলে শুদ্ধ সায়নকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। তবে কোথায় গেল সায়ন জানে না। ভাই যে প্রচণ্ড খেপেছে বুঝতে বাকি নেই তার। মায়াও লাগছিল ইয়াসিরের জন্য। ও বেচারা জানে তো ঠিক কার কলিজায় থাবা বসিয়েছে? জানে না বোধহয়। জানলে কি এমন দুঃসাহস দেখাতো? সে কিছু একটা ভাবলো, তারপর শুদ্ধকে বলল, আচ্ছা ভাই, ইয়াসিরকে পেলে কি করবি? আমি কিন্তু আগেই শালাকে ধরে পটাপট চুমু খাবো। শালার কলিজা আছে, নয়তো দ্বিতীয়বার এ কাজ করে বল? যা করার করো, শুধু ওর আহত ডেড বডি আমাকে দিও। কি করবি? ওকে পেলে কয়েকটা ইঁদুরের আয়ু বেড়ে যাবে। ওকে ডান। এই কথা বলে সায়ন কল দিল রুবাবকে। কয়েকবার কল বেজেই কেটে গেল। রুবাবের থেকে কিছু তথ্য পেয়ে সায়ন আজকে আজমকে পাঠিয়েছিল শীতল স্বর্ণের খেয়াল রাখতে। ক্যাম্পে তারা সুরক্ষিত হলেও বাইরে একদমই না। আজমের কাজ ছিল যেভাবেই হোক তাদের সেফটি দেওয়া, এবং স্বর্ণ শীতলের বাইরে যাওয়ার কথাটা মেসেজে জুবায়েরই রুবাবকে জানিয়েছিল। জুবায়ের হচ্ছে রুবাবের ক্লাসমেট। অনাকাঙ্ক্ষিতভাবে রুবাবের সাথে চট্টগ্রাম শপিং মলে দেখা হয় জুবায়েরের, এবং জানতে পারে অনেক ঘটনার পর জুবায়ের রুবাব সায়ন শুদ্ধ মিলে প্ল্যান করে। কিন্তু সে প্ল্যানে জল ঢেলেই তার আগে শীতলকে নিয়ে উধাও ইয়াসির। শীতল নিখোঁজ হওয়ার পর থেকে সিমিন পাথর হয়ে বসে আছে। কাকে দোষ দিবেন, নিজেকে নাকি নিজের ভাগ্যকে? মেয়েটা কিডন্যাপ শুনে সিতারা ফোন করে যাচ্ছে তাই কথা শোনালো। বাদ যায়নি মেজো যাও। তার পাশে বসে শাহাদাত চৌধুরী শুদ্ধর সাথে কথা বলেছেন। উনি শুদ্ধর সব কথাই শুনেছেন। সূক্ষ্ম একটা তাচ্ছিল্য ছিল শুদ্ধর কথার মাঝে। সত্যিই তো রক্ষা করতে পারবে না তো নিয়ে গেল কেন? কিন্তু ছেলেটাকে উনি বোঝাবে কিভাবে? এখানে আসার কারণ মোটেও একটা নয়, বরং এমন কিছু কারণ আছে যেগুলো উনি বুকের ভেতর চাপা রেখেছেন। সেসব বুক চাপা ঘটনা ওনার বুকটাকে ক্ষতবিক্ষত করে প্রতিনিয়ত। মনে মনে কথা ভাবতে ভাবতে ওনার চোখ দিয়ে জল গড়িয়ে গেল। মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো কয়েক মাস আগের ঘটনা। দিনটা ছিল শারাফাত চৌধুরীর মায়ের প্রয়াত বার্ষিকী। ওই দেখ, সাদা পাঞ্জাবি পিন্দা আছে, ওইরা সিতারার সুরপুলা। নাম সৈয়াব শুদ্ধ, নাম করা বিজ্ঞানী। পেপারে আবার ছবি টবিও বাইর হয়। মস্ত মস্ত জিনিস তৈরি করে। পোলাডা দেখতে যেমন রাজা রাজা ভাব, তাই না? হেরা কিন্তু দুই ভাই। বড়টার নাম সায়ন, হে আবার রাজনীতির নেতা। পড়া নেহাতেও ভালো আছিল। আমাগো রিতার জুড়ি এই সায়ন। রিতা তো ক্লাসে ফেল করতে করতে পরে গফুর বেড়ার লগে পালাইয়া গেল। এখন মিসে ভাত রাইন্দা খায়। এই সেরি বহুত সুন্দর আছিল, তয় নিজের পায়ে নিজে কুড়াল মারছে। কপালপুরি শুদ্ধ সায়নের মতন পোলারে চোখে দেখতে পায়নি। না, সে গেল ন্যাংরা বাবার লগে। ওর বরে দেখে মনে হয় কাছে ডাইকা দুখানা থাপ্পড় দিয়া ভিটামিনের ওষুধ কিনা দেই। তয়
জিডাই কইস আমগো সীতারার দুইটা পোলা দেখতে যেরাম সুন্দর তেমনি অগ ব্যবহার। এরাম যদি একখান নাচজামাই পাইতাম। বাড়ি ভর্তি অনেক মেহমান বিধায় সাবধানে কথাগুলো বললেন ষাটোর্ধ্ব বয়সী জয়নব বেগম। ওনার বয়সী আরো কয়েকজন সঙ্গে আছেন। উনি আশেপাশে তাকিয়ে হাতে থাকা টুথপিক দিয়ে মাড়ির দাঁতগুলো খুঁচিয়ে নিলেন। দাঁতের ফাঁকে সুপারি ঢুকে গেলে খুব ব্যথা করে, তাই যখনই পান খান হাতে একটা টুথপিক রাখেন। উনি দাঁত খুঁচিয়ে শাহাদাত আঙ্গুলে ডগায় থাকা চুনজিহ নিয়ে পুনরায় বললেন, কয়দিন আগে আমার বড় নাতনি রুকাইয়ার লিগা সম্বন্ধ পাঠাইছিলাম, যে কোনো একজনের লগে বিয়া দেওয়ান লগা। সাওয়ান দুইটার কেউ রাজি হয় নাই। কত টাকা যৌতুক নিব, যত যাই নিক দিমু। মই এডিট করছিলাম, সীতারাকেও কত কইরা বুঝাইলাম। পরে শুনি পুলারা নাকি এখন বিয়াই করব না, তাগো নাকি বিয়ার বয়স হয় না। মানে কি কমো, আজকালকার পোলাগর কথা হইনা হাসিও আহে, আবার দুঃখ লাগে। অথচ এদের বয়সে আজ মেরির বাপ 4 চাউলের বাপ। জয়নব বেগমের কথা শুনে মহিলা মহলের হাসির রোল পড়ে গেল। তবে এটা শোকের বাড়ি দেখে সকলে কোনো মতে হাসি থামিয়ে নিলেন। ফিসফিস করে অন্যদেরও সাবধান করে দিলেন। তখন কারিমুন্নেসা নামে আরেক মহিলা আঙ্গুলের ইশারা করে কাউকে দেখিয়ে বললেন, ওইটা কেডা? শাহাদাতের সুডো মাইয়া না? মাইয়া ডারে সুডো দেখছিলাম, এখন দেখি মেলা বড় হইয়া গেছে। তা বিয়া শাদি দিবে না? মাইয়া ডাঙ্গর হইলে আর ঘরে রাখতে নাই। এ কথা শুনে রাবেয়া বানু শাড়ির আঁচল থেকে তৈরি করা পান মুখে গুজে বসলেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতাছি মিয়াডা সীতারার ছোট পোলার পিছন পিছন ঘুরতাছে। পোলাডার চোখ রাঙানি দিলেও সরতাছে নাকি? বেসরম মিয়া রে। ওনার কথায় এবার বৃদ্ধাদের দৃষ্টি গিয়ে পড়ল অদূরে দাঁড়ানো শুদ্ধ আর শীতলের দিকে। তারা কিছু একটা নিয়ে ঝগড়া করছিল। তখনও তাদের দেখে জয়নব বেগম মুখ বাঁকিয়ে বললেন, যুগ যা খারাপ, খোঁজ নিয়ে দেখো। ভাগো তাগো মধ্যে ইটিস পিটিস চলতাছে। শাহাদাতের বউডারও কি কোনো আঙ্কেল জ্ঞান নাই? এত বড় মিয়াডারে চাচাতো ভাইয়ের লগে এত মাখামাখি করতে দেয় কেন? আমরাও মানুষ হই নাই? আমরা আমাকে চাচাতো ভাই, মামাতো, ফুফাতো ভাই দেখা মুখ লুকাইয়া পালাইতাম? এখনও তাই করি। আর এখানকার পোলা পাইনে পারে না কুলে মধ্যে ঢুকিয়া যাইতে। সি 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 সি। উনি একথা বলে পাশ ফিরতে দেখে সিমিন দাঁড়িয়ে আছে, তার হাতে শরবতের ট্রে। ওনাকে দেখে জয়নব বেগম একটু ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না। সিমিন ওনার কথা শুনে এমন প্রতিক্রিয়া দিল যেন কিছুই শোনেনি। বাড়ি ভর্তি মেহমান, এখন কথা বাড়ালে ব্যাপারটা অন্যরকম হবে। তাই উনি বিনয়ীভাবে সবার হাতে শরবতের গ্লাস হাতে তুলে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে রাবেয়া বানু হঠাৎ ওনাকে আটকে দিলেন। তারপর ফিসফিস করে বললেন, শাহাদাত কি আহে নাই বউ? এসেছে খালাম্মা। তা স্বামী রাইখা ইহানে থাকো কেন বাপু? আমগো শাহাদত কি মেলা বুইরা হইয়া গেছে? তার কি কিছু লাগে না? তোমরা বউ মানুষ, স্বামীর সব ভালো মন্দ খেয়াল রাখবা না? হে যতই আর্মি হই, বেড়া মানুষ তো দিনের পর দিন মাসের পর মাস বাইরে পইরা থাকে। যদি ভুল পথেও পাওবা রায়, তখন কি করবা? যতীনের ঘর করার ইচ্ছা হয়েছে নি? ওনার কথা শুনে সিমিনের ইচ্ছে করলো মুখের উপর কিছু একটা বলতে, কিন্তু শ্বশুর বাড়ির লোক এবং বড় জায়ের বাবার বাড়ির মানুষ দেখে চুপ করে রইলেন। কিন্তু ওনার চুপ থাকা বৃদ্ধাদের বোধহয় সহ্য হলো না, তাই নরম ভেবে আরেকটু চটকাতে বললেন, আর হইছ তো 2 মাইয়ার মা, তার পোলাপান কি নিবা না? না, আল্লাহ আমার মেয়ে দুইটার আয়ু বাড়িয়ে দিক, তারা ভালো থাক। শুনো বউ, স্বামীরে হাতে রাখতে চাইলে স্বামীর লগে যাও গা। মাইয়াও বড় হইছে, গায়ে গতরে ডাঙ্গর হইছে, পারলে বিয়া দিয়া দাও। শুধু মনে রাখো, তোমার জায়ের 2টা জোয়ান পোলা আছে। জোয়ান পোলাপান আগুন আর ঘিয়ে লাহান, এদের এক লগে রাহা ঠিক না।
কখন কি হয় বলা যায় না, যুগ খারাপ। এখন আবার ঢং কইরা বইল না ভাই বোন, হেরা শুনো, মায়ের পেটের নাহাল ভাই বোন হয় না। এই কথা বলে উনি থামতেই কারিমুন্নেসা এবার আরেকটা কথা তীর ছুড়লেন। শোনো, আগে থেকে সাবধান হও বউ। আর যদি মনে মনে ভাইবা থাকো সীতারার পোলা করে জামাই বানাবা, তাইলে আর কি। তাই তোমার বড় মাইয়া একটু একটু বদ্দর হইলেও ছোট মাইয়াটা পুরাই উড়নচন্দি। এই মাইয়ার থিকা সীতারা হের পোলা গলিগা আরো ভালো বউ পাইব। বাইতে ভালো পোলা আছে দেখা তোমার কি হ্যাঁ করে জামাই বানানোর পায় তারা করছো নি বউ? না করলে তোমার ছোট মাইয়ারে সামলাও। ওই সেরিতে সীতারার পোলার পেছন সারে না। এরকম বেসরম মাইয়া আহে দেহি নাই বাপু। সিমিন হতভম্ব হয়ে শুধু তাকিয়ে রইলেন বৃদ্ধার দিকে। তবে কেন জানি গলা দিয়ে টু শব্দটি করতে পারলেন না। মাথা নিচু করে চলে যেতে যেতে আরেকটা কথা ওনার কানে গেল। জয়নব আর কারিমুন্নেসা এত কথা বললো দেখে রাবেয়া বানু ফোরন কেটে বললেন, হেরা যা মন যায় করুক, আমরা কথা না বাড়াই। ওই বউডারে সাবধান করার কথা আসিল, তোমরা করলা। এখন শুনলে ভালো, না শুনলে রেডি থাকো আরেক কেসা ঘটানোর। মাগি পায়রা রাখছে, এখন যায় দুই পোলার পেছনে লিলিয়ে দিক। পর মায়েও সকালে গোসল দিয়া বাইর হইয়া রান্নাঘরে যাইব। আবার তার সেরিরাও ফরজ গোসল দিয়া একই সাথে রান্নাঘরে ঢুকবো। মা ও সেরিরা মিলা ভেজা চুলে সংসারের কাজ সারব। সি সি নিও, এই কাহিনী ঘটবে নে। এ কথা শুনে সিমিনের পা চলছিল না। খুব ইচ্ছে করছিল হাউমাউ করে কাঁদতে। মেয়ের মায়েদের এত দোষ কেন, এত কথা শুনতে হয় কেন? পরপর দুই মেয়ে হওয়ার কারণে অনেক কথাই শুনতে হয়। এজন্য উনি কখনো মেয়ে দুটোকে প্রশ্রয় দেন না। স্বর্ণ বুঝদার, তাকে কিছু বলতে হয় না। কিন্তু শীতলটা কোনো কথা শুনে না। মেয়েটা বুঝতে চায় না, আগের মতো ছোট নেই। আগের মতো ভাইয়া ভাইয়া করে সায়নসুদ্ধের কাছে যাওয়া মানায় না। সে এখন গায়ে গতরে বড় হয়েছে। সময় এসেছে কিছু সম্পর্ক দূরত্ব টানার। কয়েক মাস আগে চৌধুরী নিবাসে ওনার শাশুড়ির মৃত্যুবার্ষিকী দিনের এই ঘটনা ঘটায় সিমিনের মনের গভীরভাবে দাগ কেটেছিল। বৃদ্ধাদের কটু কথা শুনে ভেতরটা জখম হয়েছিল তীব্রভাবে। সেদিন থেকে উনি নিজের কাছে শপথ করেছিলেন, যাই হোক বৃদ্ধাদের নোংরা কথাগুলো সত্যি হতে দিবেন না। হ্যাঁ, উনি যে শুদ্ধ শায়নকে ভীষণ ভালোবাসে এই কথা অস্বীকার করতে পারবেন না। তবে জামাতা হিসেবে গ্রহণও করবেন না। তাহলে সমাজকে জিতিয়ে দেওয়া হবে, সব কটু কথার জয় হবে। এছাড়াও উনি জেনে গেছেন ওনার মেয়ে দুটো হবে ছেলে দুটোর প্রাণনাশের কারণ। তাদের চারজনের ভালোবাসার বন্ধনই ভাঙবে শারাফাত ও শাহাদাত চৌধুরীর পবিত্র বন্ধন। বেশ বড়সড় আবছা অন্ধকার রুমের বেডে শুয়ে আছে শীতল। পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান, কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে। এটা কোথায়, কার বাড়ি, কার রুম? আর স্বর্ণ আপু কোথায়? সে এখানে শুয়ে আছে কেন? মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি? তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন? আর্মি হাউসের রুম হলে চিনত, চৌধুরী নিবাসের রুমগুলো তার চেনা, হসপিটালের রুম এমন হয় না। তবে এসব ভেবে সে ভালো করে দেখলো পুরো রুমটা আবছা আলোয় দেখা যাচ্ছে। দেয়ালে ঘড়ির কাঁটা এখন বাজে 2:30। কিন্তু দুপুর নাকি রাত? রাত দিনের তফাৎ বুঝতে সে জানালায় তাকিয়ে দেখলো রাত। বাইরে সব ঘুটঘুটে অন্ধকার। এত অন্ধকার কেন? সে কি জঙ্গলের আশেপাশে নাকি? বাবা মা কই? তারা আসছে না কেন? আর শুদ্ধ ভাই যদি জানে কার না কার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে, তাহলে মেরে কঙ্কাল করে রোদে শুকাতে দেবে। কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায়, কার বাড়ি। এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলার শব্দে তাড়াতাড়ি চোখ জোড়া বন্ধ করে নিল। তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল। আগে বুঝতে হবে নিজের অবস্থান, বোকামি করা যাবে না। আগেরবার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল, এখন সেসব করা যাবে না। আচ্ছা, এবারও কি কিডন্যাপ হলো নাকি? কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকেই কিডন্যাপ করতে আসে? তার জীবনে কি কাজকাম নাই? সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না? জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে, হিরোইন ফিল পাচ্ছে। এসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করলো, কিন্তু কারো পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিঁধল। বাবুই, ঘুম ভাঙছে তোমার? অন্ধকারে বেলকনি থেকে আদুরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল। কে ওখানে? কে কথা বলল? কণ্ঠস্বর চেনা লাগছে কেন? অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর চিন্তিত হলো না।
বরং ধীরে সুস্থে উঠে বসলো। কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতে ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম। এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ে সে চোখ কুচকে পিটপিট করে তাকালো। দেখলো রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে। কিন্তু এই লোক এখানে কেন? সে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। আমি এইখানে কেন? আপনি কি আমায় কিডন্যাপ করেছেন? শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে বিস্ময় ভরা কণ্ঠে বলল, তবু তোবা, কি বলে এসব? তোমার মতন বাচ্চা একটা মেয়েকে কিডন্যাপ করব? আর আর আমাকে দেখে কি কিডন্যাপার মনে হয়? করেনি তো আমি এখানে কেন? আমার আপু কোথায়? আয় হায়, তোমার দেখে কিছুই মনে নেই। ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইল, কি মনে নেই? কিসের কথা বলছেন? তোমার আপু যাওয়ার পর জুবাইরের কথা বলতে চলে গেল। তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল। কি একটা স্প্রে করাই হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল। অচেতন মানুষের ফোন কেড়ে নিল। আমার ফোনও নিয়ে গেছে শালারা। আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো, তবে তোমার বোন বা মেজর কাউকেই পাইনি। তাই তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি, কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না। এই কথা বলে ইয়াসির গো বেচারা মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে। এদিকে শীতল ভাবছে একটা মানুষ আর যাই হোক গটগট করে মিথ্যা বলবে না নিশ্চয়, কারণ মিথ্যা বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায়। কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি নিয়ে কথাগুলো বলছে। তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসলো, নিজেকে নিজেই বাহবা দিল। এভাবে আপাতত অবুঝ পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে, যেন কান্নাকাটি না করে তার সঙ্গে সময় কাটায়। শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল, ওহো, তোমার নামটাই তো ভুলে গিয়েছি। বাবুই বোধহয়, রাইট? না, শীতল। কিন্তু বাবুই নামটা তোমার সাথে খুব যায় জানো। আচ্ছা শীতল, আমি যদি তোমাকে বাবুই ডাকি, তুমি কি মাইন্ড করবা? করব। কেন? কারণ এইসব নামে ডাকলে শুধু ভাই চালাকার দিয়ে ধুনাবে। ধোনাবে মানে? বুঝলাম না ঠিক তোমার কথাটা। ধুনাবে মানে মারাকে বোঝাচ্ছি আর কি। ও, কিন্তু কাকে মারবে? আমাদের দুজনকেই। মার তো খাননি, জানেন না চালাকাঠের মার কত মজা। শুদ্ধ তোমাকে মারে? কেন মারে? আপনার বাড়িতে খাবার টাবার নেই, গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না, এটা তো ঠিক না। ও তাই তো, সরি সরি বাবুই, গল্পে গল্পে ভুলে গেছি। এখন বলো তো কি খাবে? আম, আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে। ওকে, চলো দুজন মিলে রান্না করি। এই কথা বলে ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল। ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই, কিন্তু রান্নার রও জানে না। সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু। শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে। বাড়িটা নীরব, বাড়িতে আর কেউ নেই নাকি। সে এবার একটু সচেতন হলো, তবে ঘাবড়ে না গিয়ে বলল, শমশের ভাইয়া আপনার বাড়িটা কোথায়? না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত। ইয়াসিরের হাত থেমে গেল। তার নাম শমশের কবে হলো? বলে কি এই মেয়ে, নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করছে বলে শোধ নিচ্ছে? তাই হবে। একথা ভেবে সে কোনো মতে হাসি আটকে বলল, আমার নাম ইয়াসির খান। মানুষ জবাই করে আমার নামের আকিকা করেছি আমি। কি কি বলেন? কি জবাই করে? বড় বড় দুইটা গরু জবাই করে। প্রথমে কি বললেন? এই কথাই তো বললাম। কেন, তুমি কি শুনতে পেয়েছো? শুনেছি মানুষ জবাই করে আকিকা করেছেন, কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি? হয় না তো। বাদ দেন, আমি ভুল শুনেছি বোধহয়। এই কথা শুনে ইয়াসির ফিচেল হাসলো, তারপর বিড়বিড় করে উত্তর দিল, মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি। তবে বলতেই হয়, তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নও। খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলে বুঝি বাড়িতে আর কেউ আছে কিনা, কারো সাহায্য নিতে পারবে কিনা, পালানোর জন্য কোনো পথ খোলা আছে কিনা। বাবুই পাখি, যত চালাকি করো না কেন বের হতে পারবে না সোনা। তুমি কল্পনা করতে পারবে না আমরা এখন কোথায় আছি। এদিকে শীতল নিজের মতো বকবক করেই যাচ্ছে। ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না ট্রাই করছে, কিন্তু তার কাজের আনারি ভাব দেখে শীতল যা বুঝার বুঝে গেল। এতেও সে একবারই কিছু বললই না, বরং আবার জিজ্ঞাসা করলো, বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায়? আর একটা ফোন দিন না, বাবাকে কল করি, না হলে বাবা চিন্তা করবে তো নাকি? আচ্ছা বাবুই, নুডলসে কি ঝাল কম দেব নাকি বেশি? বেশি। কতটা বেশি? যতটা দিলে কেঁদে ফেলবো। কেন, কাঁদতে ইচ্ছে করছে বুঝি? না, তবে আমি ঝাল বেশি খাই। ও আচ্ছা। বাড়িতে আর কেউ থাকে না? ভূতের বাড়ির মতো শুনছেন কেন? পৃথিবীতে আমার কেউই নেই, সেখানে বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো? বিয়ে বিয়ে টিয়ে করেনি? আপনার বউ নেই? না নেই, তবে হবে শীঘ্রই। আমাকে দাওয়াত দিবেন কিন্তু, আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসবো। হুম, তা তো অবশ্যই, কিন্তু কি উপহার দেবে?
একদিনের ইঁদুরের বাচ্চা, সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস। কেন ইঁদুর দিলে খুশি হবেন না? না, ওসব ইঁদুর টিঁদুর আমার লাগবে না। তুমি বরং এসব তোমার শুদ্ধ ভাইকে দিও। তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকো, ওইটাই হবে আমার জন্য বিশাল পাওয়া। আচ্ছা, ভীষণ ক্ষুধা লেগেছে। আর কতক্ষণ হয়নি রান্না? খেয়ে তো বাড়ি যেতে হবে। মানে ওয়াশরুমে যাব। আচ্ছা, ওয়াশরুমটা কোন দিকে? যেই রুমে ছিলে ওই রুমেই ওয়াশরুম আছে, যেতে পারবে? হুম। এই কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। ইয়াসির হাতের ওয়াচের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যি ওয়াশরুমে ঢুকেছে। সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, নট ব্যাড। চলে। বাবুই পাখি, হয়ে গেছে তোমার নুডলস, খাবি এসো। এইটুকু বলে সে দুষ্টু হেসে নিচু স্বরে বলল, প্রথমে তুমি আমার হাতের নুডলস খাবে, এরপর আমি তোমায় খাবো, ওকে? ইয়াহ, ওকে। এ কথা বলে একটা ভাটিতে নুডলস ঢেলে শীষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো। এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে। কারণ সে বুঝে ফেলেছে সে আবারও বাজে কারো চক্করে পড়েছে। কারণ ইয়াসির যখন সুচ ফুটিয়েছিল তখন সে সজ্ঞানে ছিল। সে অনুভব করে কাজটা সেই করেছিল। পরের ঘটনা মনে না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে, এটার লোকেশন তো জানে না। আর কিভাবে কি করবে? শুদ্ধ ভাই আসছে না কেন? তার কানে কি নিখোঁজের খবর পৌঁছায়নি? শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙ্গুলে থাকা রিংয়ের উপর চুমু খেলো। চট্টগ্রাম আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল। স্বর্ণ তার হাতে রিংটা দেখে বলেছিল, পৃথিবীর যেই প্রান্তে যাস রিংটা ভুলেও খুলবি না। যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনই পৌঁছাতে পারবে না। যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছুই ঘটে যাক না কেন রিংটা যেন তোর আঙুলে থাকে, না সরে। মনে থাকবে আমার কথা? জবাবে সে মাথা নাড়িয়েছিল। এমনিতেও সে খুলতো না, কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেওয়া বিশেষ উপহার। সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে লাগলো। তারপর মনে মনে বলল, আসুন না শুদ্ধ ভাই, একটু তাড়াতাড়ি আসুন, ভয় লাগছে তো। হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসায় সে জলদি হাত মুখ ধুয়ে বের হলো। শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে। শীতল কিডন্যাপ হওয়ায় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়া। এবার সিতারা নিজের রাগ সামলাতে পারলেন না। কল দিয়ে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন সিমিনকে। কারণ সাম্য সৃজনের অ্যাক্সিডেন্টের পরপর শুদ্ধ সায়ন রুবাব বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে, সাবধান হতে। যে যেখানেই যাক চোখ কান খোলা রাখতে, তবুও সিমিন বারণ শোনেনি। রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল। সে না গেলে আজকের এই দিনটা দেখতে হতো না। এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনি কি কষ্ট পাবেন, নাকি বুকে কোলে করে মানুষ করায় মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুক ঝাঁঝরা হবে? জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই মায়া আছে আর কারণেই? এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে? যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দিবে না বলে এত কাণ্ড করলো, শীতলকে খুঁজতে সবার আগে এরাই প্রাণপণে দৌড়িয়ে বেরিয়েছে। আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে। শীতলের পছন্দ মাছের ডিম রান্না করতে দেখলে এক বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো, তোতা পাখির মতো করে বলতো, হলো বড় মা, দাও না একটু লবণ দেখি। বেশি ভালো করে রান্না করতে হবে না, সবাই খেয়ে নিলে আমার ভাগে কম পড়বে। সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ধরছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন। সেটাই আচমকা চোখে পড়ল শুদ্ধর। বুঝলো মায়ের মনের কথা, তাই সে মায়ের কান্না থামাতে ছোট করে বলল, ক্ষুধা লেগেছে, খেতে দাও তো আম্মু। ছেলের ক্ষুধা লেগেছে, তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন। ছেলে মলিন মুখে তার পাশের চেয়ারে একবার তাকিয়ে খেতে বসে শুনল দুঃসংবাদটা। মুখের কাছে ভাত নিয়েও খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে। অথচ সারাদিন পর বাড়িতে এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা। খবর শুনে ছেলের পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না, মনের ক্ষুধা মিটানোর মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে থাকলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও তম্মু। মায়ের অবুঝ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাচ্ছে তেমনি ছেলের জন্য কলিজায় ফুটছে। আহারে, আমার ছেলেটার পেটে ক্ষুধা, আমার ছেলেটা খায়নি। মোদ্দা কথা, শুদ্ধ সায়ন খারাপ। তারা সিতারার ছেলে, ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায়? যায় না তো। যায় না যখন তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন? সেদিন তো ছেলে দুটোর মলির মুখ দেখে মায়া করেনি, তাহলে আজ কেন তাদের লাগছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।